প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সপ্তম শ্রেণীর বিজিএস ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে, অর্থাৎ আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক। তো আমরা শুরুতেই জেনে নেই আমাদের শিখন ফলগুলো কি কি। আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে যাচ্ছি। আমরা প্রথমেই জেনে নিব নাগরিক অধিকার বলতে কি বোঝায়। এর পরবর্তীতে আমরা জানব একজন নাগরিকের অধিকারগুলো কি কি এবং এর গুরুত্ব কি, এবং সবশেষে আমরা জানব একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি এবং এই দায়িত্ব এবং কর্তব্য পালনের গুরুত্ব কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই জেনে নেই নাগরিক অধিকার বলতে কি বোঝায়। নাগরিকদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোকেই বলা হয় নাগরিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন এগুলো আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে, এগুলোকেই বলা হয় আমাদের নাগরিক অধিকার। এবার আমরা জানবো একজন নাগরিকের এই অধিকারগুলো কি কি এবং এর গুরুত্ব কি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাবো একজন নাগরিকের অধিকার সমূহ কি কি দেয়া আছে। প্রথমেই দেয়া আছে আমাদের হলো জীবন ধারণের অধিকার। একজন মানুষ বেঁচে থাকবে, জীবন ধারণ করবে, এখানে কেউ কোনো বাধা প্রদান করতে পারবে না, তাকে হত্যা করতে পারবে না। এই জীবন ধারণের অধিকার হলো নাগরিকের একটি অন্যতম অধিকার। এর পরবর্তীতে দেয়া আছে হলো সম্পত্তি ভোগের অধিকার। প্রত্যেক নাগরিক তার নিজস্ব সম্পত্তি ভোগ করবে। এই সম্পত্তি ভোগের ক্ষেত্রে কেউ কাউকে বাধা দিতে পারবে না। এর পরবর্তীতে 3 নম্বরে আমরা দেখব, এর পরবর্তীতে দেয়া আছে হলো স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। একজন নাগরিক দেশের যে কোনো প্রান্তে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন, এক্ষেত্রে কেউ তাকে বাধা প্রদান করতে পারবেন না। এর পরবর্তীতে দেয়া আছে হলো ধর্ম চর্চার অধিকার। একজন নাগরিক নিজস্ব ধর্ম পালন করবেন, বিভিন্ন ধর্ম চর্চা করবেন, তার ইচ্ছা মতো তিনি যে কোনো ধর্ম চর্চা করতে পারেন, যে কোনো ধর্ম পালন করতে পারেন, এক্ষেত্রে কেউ কোনো বাধা প্রদান করতে পারবেন না। এর পরবর্তীতে দেয়া আছে হলো চুক্তি করার অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজে বসবাস করি, এই সমাজে বসবাস করতে গিয়ে মানুষের সাথে আমাদের নানা ধরনের চুক্তি হতে পারে। এই চুক্তি করার ক্ষেত্রে কেউ কাউকে বাধা প্রদান করতে পারবেন না। এর পরবর্তীতে আমরা জানব চিন্তা এবং বিবেকের অধিকার। একজন নাগরিক যে কোনো চিন্তা করতে পারবেন, তার বিবেক দিয়ে ভালো মন্দ তিনি সিদ্ধান্ত নিতে পারবেন, এক্ষেত্রে কেউ তাকে বাধা দিতে পারবেন না। এর পরবর্তীতে দেয়া আছে সংবাদপত্রের স্বাধীনতা। একটি রাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই সংবাদপত্র স্বাধীনভাবে নিজের কাজকর্ম পরিচালনা করবে, এক্ষেত্রে কোনো জাতি, গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দল বাধা প্রদান করতে পারবেন না। এর পরবর্তীতে আমরা জানবো হলো সভা সমিতির অধিকার। নাগরিকরা তার অধিকার আদায়ের জন্য বিভিন্ন সভা সমিতির ব্যবস্থা আয়োজন করতে পারবেন, এক্ষেত্রে কেউ বাধা দিতে পারবেন না। এরপরে আমরা জানবো পরিবার গঠনের অধিকার। প্রত্যেক নাগরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে পরিবার গঠন করবেন, এক্ষেত্রে কেউ কাউকে বাধা প্রদান করতে পারবেন না। এবার আমরা জানবো নাগরিক অধিকার হিসাবে ভাষা এবং সংস্কৃতির অধিকার। প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজেদের ভাষা চর্চা করবেন, নিজেদের সংস্কৃতির যাবতীয় বিষয়গুলো পালন করবেন, এক্ষেত্রে কেউ কারো ভাষা প্রদান এবং সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বাধা প্রদান করতে পারবেন না। এবারে দেয়া আছে হলো কর্ম লাভের অধিকার। প্রত্যেক নাগরিক তার যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্র লাভ করবেন, প্রত্যেক নাগরিক তার যোগ্যতা অনুযায়ী কাজ করবেন, এটা হলো নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ অধিকার। এরপরে দেয়া আছে হলো অর্থনৈতিক এবং সামাজিক সুবিচার লাভের অধিকার। প্রত্যেক নাগরিক তার যোগ্যতা অনুযায়ী মজুরি পাবেন, এটা হচ্ছে নাগরিকদের হলো অর্থনৈতিক অধিকার। এরপরে হচ্ছে সামাজিক সুবিচার, সমাজের মধ্যে সুবিচার লাভ করবেন,
এটাও হচ্ছে নাগরিকদের একটি অন্যতম অধিকার। এরপরে দেয়া ছিল মত প্রকাশের অধিকার। প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন, এক্ষেত্রে কেউ কারো মতামত প্রকাশে হস্তক্ষেপ করতে পারবেন না। সবশেষে দেয়া আছে নির্বাচনের অধিকার। প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, অর্থাৎ প্রত্যেক নাগরিক প্রতিনিধি হতে পারবেন, যথাযথভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন। এক্ষেত্রে কেউ কোনো বাধা প্রদান করতে পারবেন না। অর্থাৎ এখানে নাগরিকগণ কি করবেন, কেউ প্রার্থী হতে পারবেন, আবার অনেকেই নিজেদের চিন্তা ভাবনার মাধ্যমে তাদের যথাযথ প্রতিনিধি নির্বাচন করতে পারবেন। এটাই হচ্ছে নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ অধিকার, এটি হচ্ছে নাগরিকের একটি অন্যতম রাজনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা কি জানলাম? আমরা জানলাম একজন নাগরিকের কি কি অধিকার রয়েছে, সেই অধিকারগুলো আমরা জানলাম। এবং এবার আমরা জানবো এই নাগরিকের এই অধিকারগুলোর গুরুত্ব কি। আমরা যে নাগরিকের অধিকারগুলো জানলাম, এই অধিকারগুলো একটি রাষ্ট্রের সকল নাগরিকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ নাগরিকের অধিকারগুলো সকল নাগরিকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। একজন নাগরিকের যথাযথ মানবিক বিকাশের জন্য এই অধিকারগুলো ভোগ করা একান্ত প্রয়োজন। এজন্য একজন নাগরিক কি করবেন, এই অধিকারগুলো ভোগ করবেন এবং অন্যকে এই অধিকারগুলো ভোগ করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করবেন, সচেতন করে তুলবেন। তবে আমাদের মনে রাখতে হবে, এই অধিকারগুলো ভোগ করতে গিয়ে অন্যের অধিকার এবং স্বাধীনতার উপর যেন হস্তক্ষেপ না হয়, এদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের হলো নাগরিকের অধিকারের গুরুত্ব। এবং সবশেষে আমরা জানবো একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য কি কি, এবং এই দায়িত্ব এবং কর্তব্য পালনের গুরুত্ব। তো আমরা বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, অর্থাৎ একজন নাগরিক রাষ্ট্রের প্রতি অনুগত থাকবেন। অনুগত থাকার অর্থ কি? রাষ্ট্র আমাকে যা বলবেন আমি তাই করব। এই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা নাগরিকের একটি অন্যতম দায়িত্ব। আমরা বর্তমান পরিস্থিতির কথা বলতে পারি। সরকার এই করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য কি করতেছেন? আমাদেরকে ঘরে থাকতে বলতেছেন, আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন করে তুলতেছেন। একজন নাগরিক হিসেবে এই সরকারের এই বিধিগুলো মেনে চলা আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এরপরে দেয়া আছে রাষ্ট্রের যাবতীয় আইন মেনে চলা। আমরা জানি একটি রাষ্ট্র কতগুলো আইন শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হয়। তো এই আইনগুলো মেনে চলা একজন নাগরিকের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এরপরে দেয়া আছে নিয়মিত কর প্রদান করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে নাগরিকদের দেয়া কর দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। একটি রাষ্ট্র পরিচালনার জন্য কি প্রয়োজন হয়? অর্থের প্রয়োজন হয়। এই অর্থ কোথায় থেকে আসে? এই অর্থ আসে নাগরিকরা যে কর দেয়, এই কর দিয়ে কি হয়? অর্থ সংগৃহীত হয় এবং এই অর্থ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। এই জন্য একজন নাগরিককে নিয়মিত কর প্রদান করা নাগরিকের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এরপরে দেয়া আছে সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা। আমাদের আশেপাশে অনেক সরকারি কাজ সম্পাদিত হয়, সরকারকে নিজে এসে এই কাজগুলো তদারকি করা সম্ভব নয়। তো এই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় সেদিকে খেয়াল রাখাও একজন নাগরিকের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এরপরে দেয়া আছে ভোটাধিকার প্রয়োগ। একজন নাগরিকের নৈতিক দায়িত্ব হচ্ছে তিনি তার পছন্দ মতো যোগ্যতা এবং মানসম্মত প্রার্থী নির্বাচন করবেন। কিসের মাধ্যমে? ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। এই ভোটাধিকার প্রয়োগ করা, সৎ এবং যোগ্য নাগরিককে ভোট দেওয়া নাগরিকের একটি অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। সবশেষে দেয়া আছে সন্তানদেরকে শিক্ষা দান করা। আমরা জানি শিক্ষিত মানুষ একটি দেশের অন্যতম সম্পদ। এই জন্য নাগরিকগণ তার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন। এটি নাগরিকের একটি অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য কি কি সেগুলো আমরা জানলাম। সবশেষে আমরা জানবো এই দায়িত্ব এবং কর্তব্য পালনের গুরুত্ব কি। আমরা জানি অধিকার ভোগ করতে হলে একজন নাগরিককে কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়।
এই দায়িত্ব এবং কর্তব্যগুলো পালনে নাগরিকদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আজকাল রাষ্ট্রের উন্নয়নে নাগরিক অধিকার ভোগের চেয়ে নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য পালনের উপর বেশি জোর প্রদান করা হয়ে থাকে। এর জন্য একজন নাগরিককে কি করতে হবে? তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। শুধু তাই নয়, একজন নাগরিককে মনে রাখতে হবে একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য পালনের উপর। এজন্য একজন ভালো নাগরিক হিসেবে আমাদের কি করতে হবে? নাগরিকের এই দায়িত্ব এবং কর্তব্যগুলো যথাযথভাবে পালন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি কি জানলাম আজকের পাঠ থেকে? আমরা জানলাম নাগরিক অধিকার বলতে কি বোঝায়, তা আমরা জানলাম। একজন নাগরিকের অধিকারগুলো কি কি এবং এর গুরুত্ব কি, তা আমরা জানলাম। এবং সবশেষে জানলাম একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি এবং এই দায়িত্ব এবং কর্তব্য পালনের গুরুত্ব কি। তো তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু ছিল আজকে এতটুকুই। আশা করি তোমরা আজকের পাঠ বুঝতে পেরেছো। সবশেষে তোমাদেরকে একটি বাড়ির কাজ প্রদান করছি। একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমাদের মেসেঞ্জারে তোমরা এটা পেয়ে যাবা। তোমরা এই প্রশ্নটি সুন্দরভাবে সমাধান করবে এবং খাতায় লিখবে। এটি করতে গিয়ে যদি কোনো সমস্যার মুখোমুখি হও, তাহলে তোমাদের বিষয় শিক্ষকগণের কাছ থেকে ফোনের মাধ্যমে জেনে নিয়ে সমাধান করবে। আরেকটি কথা, তোমরা ইতোমধ্যেই জেনে গেছো আমাদের রংপুরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য তোমরা কখনো বাসার বাইরে যাবে না, নিজের শরীরের প্রতি যত্ন নিবে, ভালোভাবে লেখাপড়া করবে, তোমাদের আশেপাশে অসহায় মানুষদেরকে সহযোগিতা করবে। এতে করে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।